যতক্ষণ তুমি কৃষকের পাশে আছো, যতক্ষণ তুমি শ্রমিকের পাশে আছো, আমি আছি তোমার পাশেই। যতক্ষণ তুমি মানুষের শ্রমে শ্রদ্ধাশীল, যতক্ষণ তুমি পাহাড়ি নদীর মতো খরস্রোতা, যতক্ষণ তুমি পলি মৃত্তিকার মতো শস্যময়, ততক্ষণ আমিও তোমার। এই যে কৃষক বৃষ্টি জলে ভিজে করছে রচনা সবুজ শস্যের এক শিল্পময় মাঠ, এই যে কৃষক বধূ তার নিপুণ আঙুলে ক্ষিপ্র দ্রুততায় ভেজা পাট থেকে পৃথক করছে আঁশ, এই যে রাখাল শিশু খররৌদ্রে আলে বসে সাজাচ্ছে তামাক আর বারবার নিভে যাচ্ছে তার খড়ে বোনা বেনির আগুন, তুমি সেই জীবন শিল্পের কথা লিখো। তুমি সেই বৃষ্টি ভেজা কৃষকের বেদনার কথা বলো। তুমি সেই রাখালের খড়ের বেনিতে বিদ্রোহী অগ্নি জেলে দাও। নির্মলেন্দু কোনের বিখ্যাত কবিতা প্রলেতারিয়েত 1921 সালের 20 মে আজকের এই দিনে থেকে সেই দিন থেকে পালিত হয়ে আসছে বিশ্ব চা শ্রমিক দিবস বা মুল্লুকে জল দিবস। এর পেছনে একটা ইতিহাস আছে একটা গল্প। 1921 সালের আজকের এই দিনে প্রায় 30,000 চা শ্রমিক সিলেট থেকে উদ্যত হয়েছিল তাদের জন্মস্থানে ফিরে যাবার জন্য। তারা হেঁটে হেঁটে চাঁদপুরের মেঘনা ঘাট পর্যন্ত পৌঁছেও গিয়েছিল, কিন্তু সেই জাহাজ খাটায় পৌঁছানোর পরও শেষ রক্ষা হয়নি। তাদেরকে ব্রিটিশ সৈন্যরা নির্বিচারে গুলি করে হত্যা করে। সেই দিনের পর থেকে আজকের এই দিনটিকে বিশ্ব চা শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। সেই সব চা শ্রমিকদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। প্রিয় দর্শক, শুরু করছি কেওয়াই স্টিল সকাল 24, সাথে আছি আমি তাসনুভা মোহনা। আজ সোমবার, আজ 6 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, আজ 20 মে 2024 খ্রিস্টাব্দ। চলুন শুরু করি আজ পত্রিকার শিরোনাম দিয়ে আমাদের সকাল 24 সমকাল পড়ছি। এসির বাজার দ্রুত বাড়ছে, দেশে উৎপাদন হচ্ছে চাহিদার 90%। বছরে বিক্রি বাড়ছে 20%-এরও বেশি। উদ্যোক্তাদের দাবি কর অব্যাহতির মেয়াদ বাড়ানোর। এবছর বেচাকেনা আগের চেয়ে বেড়েছে। তার নিচেই আরও দুটি শিরোনাম রয়েছে। বাংলাদেশ বিশ্বমানের এসি উৎপাদন হচ্ছে বাংলাদেশে, বলছেন ইলেকট্রোমার্ট গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আফসার, এবং ওয়ালটনের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ তানভীর রহমান বলছেন নীতি সহায়তা অব্যাহত রাখার জরুরি। এই ছিল সমকাল। এবারে পড়ছি দৈনিক প্রথম আলো। প্রথম আলোতে বেশ কিছু সংবাদ শিরোনামের মধ্যে বিদ্যুতের দাম বাড়া নিয়ে একটি শিরোনাম হয়েছে, সেটি পড়ছে আগের চেয়ে বাড়ছে ভর্তুকি, বিদ্যুতের দাম বাড়বে বছরে 4 বার, রপ্তানিতে প্রণোদনা কমবে, জ্বালানি তেলে ভর্তুকি দিতে হচ্ছে না, তারপরেও ভর্তুকি বাড়ছে। ঢাকার অপরাধ জগৎ প্রসঙ্গে শিরোনাম কারাবন্দী সন্ত্রাসীদের নির্দেশে বাইরে সন্ত্রাস, চাঁদাবাজি, এবং একটি আন্তর্জাতিক প্রসঙ্গ হেলিকপ্টার দুর্ঘটনা। ইরানের প্রেসিডেন্টকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত। হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। দুঃখিত। চলে যাচ্ছি পরবর্তী সংবাদ শিরোনামে পড়ছে কালের কণ্ঠ। কালের কণ্ঠ আংশিক নয়, পুরো সত্য। ভিএফএসে জিম্মি লাখো ভিসা প্রার্থী, পাসপোর্ট আটকা, চলে গেছে 10,000 কোটি টাকা। অফিস সময়ে অ্যাপয়েন্টমেন্টের স্লট বুকিং দেওয়ার নিয়ম থাকলেও 2023 সালের 21 আগস্ট রাত 12:49 থেকে রাত 1:30 পর্যন্ত স্লট ওপেন করে বুকিং দেওয়া হয় 78টি অ্যাপয়েন্টমেন্ট। ভিএফএস এর ম্যানেজার সাবিকুন নাহারের ইউজার আইডি ব্যবহার করা হয়। ইউজার নেম ভিএফএক্স গ্লোবাল সাবিকুন নাহ, আইপি অ্যাড্রেস 10.150.10019। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে শিরোনাম পড়ছে তরুণদের প্রতি প্রধানমন্ত্রী বলেন চাকরি দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। লেখাপড়া শেষ করে চাকরির পেছনে না ছুটে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য তরুণদের
তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। শেষ করছি কালের কণ্ঠ, চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এবারে পড়ছি যুগান্তর। যুগান্তর সত্যের সন্ধানে নির্ভীক। শিরোনামগুলোর মধ্যে প্রধান প্রধান শিরোনাম: পুলিশ বক্সে আগুন, গুলি, ব্যাটারি রিকশা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ। মিরপুরের সংঘর্ষে ৩ বিক্ষোভকারী আহত, গুলিবিদ্ধ ১ পথচারী। যানবাহন ভাঙচুর, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, টিয়ারশেল ও রাবার বুলেট ব্যবহার। সন্ধ্যার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক। এদিকে শিল্প কারখানার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না। আরও একটি শিরোনাম: নিটোল ইন্স্যুরেন্সের শেয়ারে কারসাজি, মুনাফা 16.5 কোটি, জরিমানা 80 লাখ টাকা। শেষ করছি যুগান্তর। সর্বশেষ পত্রিকা আজ বণিক বার্তা, তথ্যে অগ্রগতি। বণিক বার্তা এনবিআর প্রসঙ্গে শিরোনাম করেছে। প্রধান সংবাদ শিরোনাম: দেশের অর্থনীতির 30 থেকে 40% সরকারি হিসাব বহির্ভূত। দেশের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক অর্থনীতি প্রসঙ্গে বলা হচ্ছে যে অপ্রাতিষ্ঠানিক অর্থনীতি হলো সেসব উপাদান যেগুলো অনুমোদন বা লাইসেন্স ছাড়াই পরিচালিত হয়। এ খাত থেকে সরকারের কোনো কর বা শুল্ক আহরণ হয় না। এই শ্রেণীর অর্থনীতি নগদ লেনদেন নির্ভর। এই ছিল আজকের সংবাদ শিরোনামগুলো। বিলুপ্ত প্রায় চিতল মাছ চাষ করে ভাগ্য বদলিয়েছে জয়পুরহাটের এক যুবক। সেখানে একটি মাছের ওজনই প্রায় 8 কেজি করে। তার এই সফলতা দেখে ওই এলাকার আশেপাশের গ্রামের শিক্ষিত যুবকরাও মাছ চাষে উদ্যোগী হয়ে উঠছে। সেই ভাগ্য পরিবর্তনের খবর জানতে জয়পুরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত করেছে আমাদের সহকর্মী হারুনুর রশিদকে। হারুনুর রশিদ, শুভ সকাল। দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা তো মাছের খবরাখবর শুনতে চাই আপনার কাছ থেকে। 8 কেজি ওজনের চিতল মাছ, এবং সেটা দেখে অন্যান্য তরুণ যুবকরাও আগ্রহী হয়েছে। এ দারুণ সুখবর এবং খুবই ইতিবাচক ব্যাপার আমাদের অর্থনীতিতে। এই সম্পর্কে বিস্তারিত জানব। তাস্তভা, শুভ সকাল। আজ সকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। তা আমরা একটু এসেছিলাম যে একজন তরুণ উদ্যোক্তা তার মাছ চাষের কাহিনী একটু শোনাবার জন্য। কিন্তু এখানে সেই মুষলধারে বৃষ্টি, এখানে যারা মাছ উত্তোলন করবেন পুকুর থেকে, বৃষ্টির কারণে কিন্তু কিছুটা স্তম্ভিত হয়েছে। সকাল থেকে তারা মাছ উত্তোলন করেছিলেন। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়পুরহাট শহরের খেতলাল উপজেলার বড়তারা গ্রামে। তো এখানে একজন মৎস্যজীবী ছিলেন রায়হান। তিনি আগে স্বাভাবিক অন্যান্য যে মাছগুলো আছে দেশি মাছ, সেগুলো চাষ করতেন। তো সেই মাছ চাষ করে কিন্তু সে তেমন লাভবান হতে পারতেন না। সে 10 বিঘা জমিতে কিন্তু এই পুকুরে যে মাছ চাষ করেন। তো এই মাছের সাথে কিন্তু সে এখন শুরু করেছেন যে চিতল মাছ, এটা বিলুপ্ত প্রায়। তো চিতল মাছটা শুরু করার তার কাহিনী একটু জেনে নিয়েছিলাম তার কাছ থেকে, যে তিনি যেটি জানিয়েছিলেন যে সে তেলাপিয়া মাছ এখানে চাষ করে শুরু করেন। তেলাপিয়া মাছ শুরু করার পর কিন্তু এই পুকুরে অনেক আপনার ডিম এখানে জন্য তেলাপিয়ার মাছের জন্য অন্যান্য যে মাছগুলো আছে সেগুলো আপনার অন্য মাছ চাষ করতে পারে না। সেই মাছ চাষ না করার কারণে কিন্তু এখানে যে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন। সেই সময়ে কিন্তু একজন এখানে রেজওয়ান নাম এসর প্রতিনিধি, সে এসে তাকে পরামর্শ দিয়ে তাকে এই চিতল মাছ চাষে কিন্তু উদ্বুদ্ধ করে। তো এই চিতল মাছগুলো যে উদ্বুদ্ধ করার পর সে কিন্তু এখানে প্রায় এই 10 বিঘা জমিতে 600-র মতন চিতল মাছ করেছেন। তার এক একটি ওজন প্রায় 7 থেকে 8 কেজি ওজনের হয়েছে। তো এই মাছ চাষের পর কিন্তু এই এলাকার যে অন্যান্য যে যুবকরা আছে, শিক্ষিত যুবকরা, তারা অনেকেই আগ্রহ হয়েছেন। তো আমরা এখানে জেনেছি যে প্রতিনিধি আছে রেজওয়ান, তিনি যেটি জানিয়েছেন যে এখানে প্রায় আরো 15 জন যুবক এখানে কিন্তু এই চিতল মাছ চাষে তারাও কিন্তু শুরু করেছেন, এবং আরো আগ্রহ বাড়ছে যে এই চিতল মাছ চাষে। তো আমি যদি একটু এই মধ্যে কথা বলি যে এখানে মৎস্য যে চাষ করেছেন এই রায়হান, তো আপনি যদি জানাতেন যে কিভাবে আপনি এই চিতল মাছ চাষে আপনি আগ্রহী হলেন। স্যার, আমি যে জানতাম না যে চিতল মাছে এতটা ফলনশীল এবং হলো এতটা বাড়ে। আমি আমার পুকুরে খুব তেলাপিয়া রিনু ছিল। আমি এক পর্যায়ে বিরক্ত হয়ে গেছিলাম যে চিতল মাছ যে রিনু খাওয়া যায়, আমার চিতল মাছ আগে যাবে। আর এই চিতল মাছ দেওয়ার কারণে আমি খুব লাভবান। আমার দেখি আমার পার্শ্ববর্তী ভাইয়েরা আরো এখানে আপনার
এই চিতল মাছে খুব আগ্রহী এবং আরো 5-7 জন 10 জন আমরা এখানে চিতল চাষ করতেছি। তো তাসলিমা, জানছিলাম যে এখানে যে উদ্যোক্তা রায়হান, তিনি যেটা জানালেন কিভাবে সে চিতল মাছ এই চাষ শুরু করেছিলেন। তো এখন যদি আমরা একটু দেখাই যে যে এই চিতল মাছগুলো পাতিলে কিন্তু বেশ কিছু ধরে রেখেছেন, কিন্তু পুকুরে আছে, পুকুর থেকে এই মুহূর্তে বৃষ্টির কারণে দেখানো ওইভাবে সম্ভব হচ্ছে না। কিন্তু যদি আমি এখন দেখাই, এখানে স্থানীয়ভাবে এরা কিন্তু এই আপনার দেখেন চিতল মাছ কিন্তু তারা সংরক্ষণ করেছেন কয়েকটি। তো এই মাছে কিন্তু আনন্দ ফিরছে এলাকার মানুষের মাঝে, অনেকে আরো এখানে শুরু করবেন এই আপনার এই চিতল মাছ চাষে। তো এমনটা অনেকে জানিয়েছেন। তো এসব প্রতি অনেকেই কিন্তু এখানে ধন্যবাদ জানিয়েছেন যে এই সময়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন যে উদ্যোক্তা, তাদেরকে আবার উৎসাহিত করে তাদের মৎস্য চাষে ফিরে এনে তাদেরকে স্বাবলম্বী করে তুলছেন। তো এই ছিল জয়পুরহাট এখন এই চিতল মাছ চাষের সর্বশেষ খবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রসঙ্গে। আজ শুরু করেছিলাম চা শ্রমিক দিবস দিয়ে 1921 সালের একটি ঘটনা দিয়ে। সেই ইতিহাসে ফিরে যাচ্ছি অতীতে। আজ এই মুহূর্তে আপনাদের জন্য ইতিহাসের এই দিনে কি ঘটেছিল তারই ঝলক। 1293 সালের এই দিনে জাপানের কামাকুরাতে ভূমিকম্পে 30,000 লোকের মৃত্যু হয়। 1498 সালের এই দিনে ভাস্কো ডা গামা প্রথম ইউরোপীয় হিসেবে জলপথে ভারতের কালিকট বন্দরে উপস্থিত হন। 1609 সালের এই দিনে শেক্সপিয়রের সনেট প্রথম প্রকাশিত হয় লন্ডনে। 1971 সালের 20 মে বাংলাদেশের মুক্তিযুদ্ধে খুলনার চুকনগরে পাকিস্তান আর্মি কর্তৃক সর্ববৃহৎ গণহত্যা সংঘটিত হয়। 1983 সালের এই দিনে HIV ভাইরাস সম্পর্কে প্রথম প্রকাশিত হয় সায়েন্স ম্যাগাজিনে। 2006 সালের এই দিনে চীনে বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য ঐতিহাসিক থ্রি গর্জেস বাঁধ নির্মাণ সমাপ্ত হয়। শুভ জন্মদিন। আজকের দিনে যাদের জন্মদিন তাদেরকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাই আমাদের কিউএসটির সকাল 24-এর পক্ষ থেকে। প্রিয় দর্শক, সেই সঙ্গে চলুন জানিয়ে দিই পৃথিবীর ইতিহাসে যারা স্মরণীয় বরণীয় তাদের মধ্যে কাদের কাদের আজকের দিনে জন্মদিন। 1799 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন বিখ্যাত ফরাসি উপন্যাসিক এবং নাট্যকার অনরে দা বালজাক। তিনি ধারাবাহিকতা বজায় রেখে প্রায় 100টি উপন্যাস রচনা করেছেন, যেগুলোকে তার শ্রেষ্ঠ কৃতি হিসাবে আখ্যায়িত করা যায়। বালজাক ইউরোপীয় সাহিত্যে বাস্তবতাবাদ প্রবর্তনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। 1806 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ইংরেজ দার্শনিক ও অর্থনীতিবিদ জন স্টুয়ার্ট মিল। উদারনীতিবাদের ইতিহাসের ক্ষেত্রে অন্যতম মহাপ্রতিভাবান তিনি। সামাজিক তত্ত্ব, রাজনৈতিক তত্ত্ব এবং রাজনৈতিক অর্থনীতিবিদ্যাতে বড় অবদান রেখেছেন। তাকে ঊনবিংশ শতকের সবচেয়ে প্রভাব বিস্তারকারী ইংরেজি ভাষী দার্শনিক রূপে আখ্যায়িত করা হয়ে থাকে। 1822 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ফরাসি অর্থনীতিবিদ এবং শান্তিবাদী ফ্রেডেরিক প্যাসি। তিনি বেশ কয়েকটি শান্তি সমাজ এবং আন্তঃসংসদীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি একাধারে লেখক এবং রাজনীতিবিদও ছিলেন। ইউরোপীয় শান্তি আন্দোলনের কাজের জন্য 1901 সালে নোবেল শান্তি পুরস্কারে যৌথ বিজয়ী ছিলেন। 1974 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাঙালি চলচ্চিত্র পরিচালক, লেখক ও অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি বাণিজ্যিকভাবে সফল বহু বাংলা চলচ্চিত্র উপহার দিয়েছেন। বেলাশেষে, প্রাক্তন, ইচ্ছে, অলিক সুখ, মুক্তধারা অ্যাক্সিডেন্ট, পোস্ত প্রভৃতি চলচ্চিত্র তিনি পরিচালনা করেছেন। 1981 সালের এই দিনে জন্মগ্রহণ করেন স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস ফের্নান্দেজ। তিনি বর্তমানে পোর্তো এবং স্প্যানিশ জাতীয় দলের হয়ে খেলেন। তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন স্পেনকে 2010 সালে অধিনায়ক হিসেবে ফিফা বিশ্বকাপে জেতানো। বিশ্বকাপের ওই আসরে তিনি গোল্ডেন গ্লোব জেতেন। তাকে সর্বকালের সেরা গোলরক্ষকদের মধ্যে একজন হিসেবে গণ্য করা হয়। আজ 20 মে। আজকের এই দিনে ইতিহাসের বিভিন্ন সময়ে ঘটেছে হৃদয় বিদারক ঘটনা। তারই উল্লেখযোগ্য একটি অংশ হিসেবে স্মরণ করতে চাই 1971 সালের মুক্তিযুদ্ধের সেই পটভূমিকাকে। 20 মে, যেদিন সুপরিকল্পিতভাবে খুলনার চুকনগরে পাকিস্তানি হানাদার বাহিনীরা হত্যা করেছিল নির্বিচারে বাঙালিদেরকে। সবচেয়ে কম পরিসংখ্যানেও বলা হয় যে সকাল 11টা থেকে শুরু করে
বিকেল 5টা পর্যন্ত। এতটুকু সময়ের মধ্যে প্রায় 10,000 মানুষকে তারা হত্যা করে। আজকের এই দিনটি তাই ভীষণভাবেই হৃদয় বিদারক। চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে। এবারে কেওয়া স্টিল সকাল 24-এ আবহাওয়ার আপডেট জানাবো আপনাদেরকে। চলুন জেনে আসা যাক গত 24 ঘন্টার আবহাওয়ার তথ্য। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23.1 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23.6 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.7 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28.6 ডিগ্রি সেলসিয়াস। গেল 24 ঘন্টায় বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.3 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 20.3 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মোংলাতে 38.3 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের 2-1টি জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। লিচু পুষ্টিকর, সুস্বাদু এবং রসালো একটি ফল। রঙে, স্বাদে, গুণে এ ফলের কোনো তুলনা হয় না। চলুন তবে এবারে লিচু উৎপাদন এবং বাজারজাতকরণের খবর জানাতে পাবনা চলে যাই। পাবনা থেকে আমাদের সঙ্গে এবারে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহিন রহমান। শাহিন, শুভ সকাল জানাই আপনাকে। আমের পরপরই লিচু, আমরা জানি যে গ্রীষ্মকাল চলছে, মধু মাস এখন, আর মধু মাস মানেই হচ্ছে নানা রকমের ফলের সমাহার। লিচু ভীষণভাবে উল্লেখযোগ্য। সারা বাংলাদেশে লিচুর উৎপাদন যাই হোক না কেন, চাহিদা সব সময়ই ব্যাপক পরিমাণে থাকে। আপনার কাছ থেকে জানতে চাই যে পাবনায় এখন লিচুর উৎপাদন কেমন এবং চাহিদা কীরকম, এবং অবশ্যই দরদাম সবকিছুই জানতে চাইব। শুভ সকাল তাবাসসুম। আসলে আমরা রয়েছি পাবনার ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া যে লিচুর হাটটি রয়েছে, এটি উত্তরাঞ্চলের অন্যতম বড় একটি লিচুর হাট, এবং যে জ্যৈষ্ঠ মাস মধু মাসের যে ফল সেটি কিন্তু বাজারে উঠতে শুরু করছে গত এক সপ্তাহ ধরে। এখানে পাইকারি কেনাবেচা হয়। আমি যদি একটু দেখাই, আমার পিছনে রয়েছে সেই হাটটি। আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দেশের বিভিন্ন জায়গার পাইকারি ক্রেতা যারা এসেছেন এই হাটে লিচু কিনতে, তারা এখান থেকে লিচু কিনে তারা কিন্তু এখন বলা যায় যে তারা বিভিন্নভাবে তারা প্যাকেজিং করছেন এবং ঝুড়িতে কিন্তু তারা এগুলো ভরছেন, এবং তারা সেই কাকডাকা ভোর থেকে কিন্তু এই হাটে লিচু কেনাবেচা হয়, এবং কেনাবেচা শেষে এখন বলা যায় যে কৃষকদের কাছ থেকে লিচু কেনা প্রায় শেষ। এখন শুধু যারা পাইকারি রয়েছেন তারা এই লিচুগুলো তারা পাইকারি এখন নিয়ে সেটি এখন ঝুড়িতে ভরে সেগুলো এখন দেশের বিভিন্ন স্থানে চলে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লিচু এক জায়গায় জড়ো করা হয়েছে, বিভিন্ন জায়গার কৃষকরা এসেছেন এই বাজারে লিচু কিনতে, এবং লিচু কিনে এখন সেটি দেখতে পাচ্ছেন যে তারা সবাই ঝুড়িবদ্ধ করার যে কাজ সেটি এখন চলমান রয়েছে, এবং কৃষকরা এখানে যে লিচু কিনে নিয়ে এসেছেন সেটি কিন্তু এখানে তারা এখন সেই কাজটি করছেন। আসলে লিচু প্রায় বলা যায় যে হাটের কেনাবেচা শেষ। আমরা এই মুহূর্তে কথা বলবো এখানকার যারা পাইকারি ক্রেতা রয়েছেন তাদের কাছ থেকে। একটু আমরা আপনার কাছে জানতে চাইবো আসলে লিচুর এবার বাজার কেমন এবং সকালে আমদানি কেমন এই গত কয়েকদিনের মধ্যে। এখানে লিচু আজকেও মোটামুটি 20-25 লাখ আমদানি হয়েছে, তবে এবার বৃষ্টি বাদল না থাকে লিচুর ফলনটা একটু সমস্যা, মানে অনেক কিছু নষ্ট হয়ে গেছে। তাতে এমনি দাম অনেক ভালো, বর্তমান 2500 সর্বোচ্চ 2800-3000 করে বিক্রি হচ্ছে।
ধন্যবাদ। শুনছিলেন যে আসলে লিচু যে কেনাবেচা আসলে এইবার যে তীব্র তাপ প্রবাহ গিয়েছে সেটি আসলে যা বলার মতো নয়। সেই তাপ প্রবাহের কারণে অনেক লিচু ঝরে গেছে এবং উৎপাদন কমেছে, যে কারণে আমদানি কম এবং বাজারে কিন্তু দাম কিছুটা বেশি পাইকারিরা বলছেন। তো তাবাসসুম, আসলে লিচুর বাজারের যে পরিস্থিতি তাতে আসলে এখন যে দেশি লিচু বিক্রি হচ্ছে সেটি আর কয়েকদিন পরে হয়তো চায়না বোম্বাই জাতের আরও বেশি লিচু উঠবে। পাবনা জেলায় এবছর 4,700 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে এবং সেখান থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে 39,200 মেট্রিক টন। তো তাবাসসুমই হচ্ছে পাবনা থেকে লিচুর হাটের সর্বশেষ অবস্থা। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপডেট জানানোর জন্য। আশা করছি লিচুর উৎপাদন যেরকম হয়েছে চাহিদা যেন সবসময় পূরণ করতে পারে, শুধু পাবনা নয় সারা দেশ থেকেই তেমনটাই আমাদের প্রত্যাশা। অনেক অনেক ধন্যবাদ সাথে সাথে থাকবার জন্য। আমরা উৎপাদন এবং উদ্ভাবন নিয়ে কথা বলছিলাম এবং কিছুক্ষণ আগে আপনাদেরকে জয়পুরহাটে চিতল মাছের যে উৎপাদন সেই প্রসঙ্গে নিয়ে গেছিলাম আমাদের সহকর্মীর কাছে, জানাচ্ছিলাম আপডেট। এবারে জানাচ্ছি সেরকমই একটি উদ্ভাবনের খবর। প্রথমবার দেশীয় শিং মাছের জিনোম সিকোয়েন্স উন্মোচন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের এই মৎস্য বিজ্ঞানীদের দাবি, উদ্ভাবিত জিনোম দিয়ে পুরুষ ও স্ত্রী শিং মাছ শনাক্ত করা সম্ভব হবে। দেশের একটি জনপ্রিয় মাছ শিং পুষ্টি আর ঔষধি গুণের পাশাপাশি খেতে সুস্বাদু হওয়ায় এর বেশ কদর রয়েছে বাজারে। তবে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক আবাসস্থল ধ্বংসসহ নানা কারণে দেশীয় এই মাছটি এখন হুমকির মুখে। এই অবস্থায় মাছের এই প্রজাতি টিকিয়ে রাখতে শিং মাছের জিনোম সিকোয়েন্স উন্মোচন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞানী অধ্যাপক ডক্টর তসলিমা খানম। জিনটা আইডেন্টিফাই করেছি সেটা হলো মেল ফিমেলকে আলাদা করতে পারবে এবং এটা থেকে যেটা হবে যে মনোসেক্স শিং উৎপাদনের জন্য আমাদের যে লম্বা প্রসেস লাগে আপনার হরমোন খাওয়ানোর মাধ্যমে, সেইটাকে অনেকাংশে কমিয়ে আনবে। গেল বুধবার বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে গবেষণার বিস্তারিত তুলে ধরেন তিনি। জানান, দেশীয় শিং মাছের 8টি ফ্যামিলির প্রায় 800 পোনার নমুনা নিয়ে সিকোয়েন্সিং ও জিন শনাক্তকরণের কাজ করা হয় জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ে। গেল মার্চে এর ফলাফল প্রকাশিত হয় জাপানের সোসাইটিজ অফ ফিশারিজের কনফারেন্স পেপার হিসেবে। জিন আইডেন্টিফাই করার জন্য আমাদের কয়েকটি ফ্যামিলি তৈরি করতে হয়েছিল, ব্রিডিং ট্রায়াল দিতে হয়েছিল। তো এই স্যাম্পলগুলো তৈরি করা আমরা শুরু করেছি 2020 সালে এবং 2022 সালে আমি এই স্যাম্পলগুলো নিয়ে জাপানে চলে যাই। ওখানে আমি জিনোম সিকোয়েন্সিংয়ের কাজটা করি, প্যাক বায়ো লং রেড হাইফাই লং রেড সিকোয়েন্সিং, যেটা সেই টেকনোলজি ব্যবহার করে। গবেষকের দাবি, গবেষণার পূর্ণাঙ্গ কাজ শেষ হলে সফলভাবে মনোসেক্স শিং মাছ উৎপাদন সম্ভব হবে, যা দেশের মৎস্য খাতের জন্য এক মাইল ফলক। যেহেতু ফিমেল শিংয়ের গ্রোথ হলো 40 থেকে 60% বেশি হয়, সেই ক্ষেত্রে আমরা যদি অল ফিমেল তৈরি করি মাছের প্রোডাকশন তাহলে অলমোস্ট 50%-এর মতো বেড়ে যাবে। সেই ক্ষেত্রে তো আমাদের মৎস্য উৎপাদনে যে বিপ্লব ঘটানো সম্ভব হবে এই প্রযুক্তিটার মাধ্যমে। দেশে স্বাদুপানির মোট উৎপাদিত মাছের প্রায় 3% আসে শিং ও মাগুর মাছ থেকে। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ। যে জিনোম সিকোয়েন্সের কথা আমরা শুনছিলাম গবেষকদের কাছ থেকে, তার সূত্র ধরে বলতে চাই যে মনোসেক্সের মাধ্যমে যে মাছ বা এই প্রজাতির মাছগুলোর যে উৎপাদন এবং উদ্ভাবন হচ্ছে, এর ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা পেতে এটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে বলেই আমরা মনে করছি এবং তেমনটাই আমাদের প্রত্যাশা। একেবারেই শেষের দিকটায় আছি। তাসনুভা মোহনা, QSL সকাল 24 থেকে আজ এক কাপ চায়ের সাথে সাথে বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই, দেখা হোক অন্য এক সকালে। শুভ সকাল আরও একবার।